জুম্মার পরে জেহব আর লিসার বিয়ে সম্পন্ন হবে। জমিদার বাড়ি গম গম করছে মানুষজনের আনাগোনায়। এই আত্মীয় নয়তো ওই আত্মীয়কে আপ্যায়ন করতে করতেই ন্যান্সি, জিসো, জিন, জেনির দিন চলে যাচ্ছে। ডেইজির মন চাইলে কাজ করছে, নয়তো করছে না। বলা বাহুল্য, তের থেকে এখনো সে দূরত্ব বজায় রেখেই চলে। বাড়ির পুরুষরা সব অন্যান্য কাজে ব্যস্ত। যত কাজ সব জুম্মার আগে শেষ করতে হবে। জাঙ্কুকের টিকিটাও আজ তের চোখে পড়েনি। সেই ভোর থেকে কোথায় কোথায় কি কি করে বেড়াচ্ছে আল্লাহ তালাই ভালো জানেন। লিসার যদিও কোনো কাজ নেই, হাতের মেহেদি, আলতা সব হলুদের সাথে সাথে কালি সম্পন্ন হয়ে গেছে। জিমিনের কোনো কাজ না থাকায় সেই লিসার সাথে সাথে আছে। জিনের কড়া নির্দেশ, কোনো বাচ্চা ছেলে মেয়েকে বিরক্ত করা যাবে না। জিমিন চারপাশে বাচ্চাদের দেখছে আর ঠোঁট উল্টাচ্ছে। লিসা জিমিনের কাণ্ড দেখে ভ্রু কুঁচকে বলে, অমন করছিস কেন বনু? জিমিন চোখ ছোট ছোট করে কাঁদো কাঁদো গলায় বলে, দেখো বাচ্চাগুলো কি সুন্দর ছুটে বেড়াচ্ছে, তাতে কি হয়েছে? তোরও ছুটতে ইচ্ছা করছে নাকি? জিমিন দুদিকে মাথা নাড়িয়ে দাঁত বের করে বলে, ওদের একটু চিমটি কাটতে ইচ্ছে করছে। আমার হাত বারবার বলছে কি একটু লাড়া দিয়ে আয়। লিসা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোর বাচ্চাদের কান্না করাতে মন চাচ্ছে জিমিন? জিমিন মুখটা ফের কাঁদো কাঁদো করে মাথা নাড়ায়। লিসা ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ জিমিনের মুখের দিকে তাকিয়ে মাথায় গাঁটটা মারে। হাসতে হাসতে বলে, জেঠি শুনলে এখনই তোর পিঠে লাঠি ভাঙবে। জিমিন গাল ফুলিয়ে বলে, এর জন্যই তো পারছি না লিসা আপু। লিসা জিমিনের মুখ ভঙ্গি দেখে হাসতে থাকে। জিমিন গাল ফুলিয়ে বসে বসে বাচ্চাদের দেখতে থাকে। বাচ্চাদের আদর করতে তার যতটা ভালো লাগে, তার চেয়েও বেশি ভালো লাগে বাচ্চাদের চিমটি কেটে কাঁদাতে। বাচ্চাদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসতে থাকে। সাথে সাথেই তার হাতে জোরে সোরে একটা চিমটি পড়ে। জিমিন আর্তনাদ করে লাফিয়ে ওঠে। হাত ডলতে ডলতে পাশে তাকিয়ে দেখে জ্যাকসন দাঁত বের করে তাকিয়ে আছে। জিমিন ফোঁস করে উঠে তেড়ে যায়। কটমট করতে করতে বলে, এই পেট মোটা, কি সমস্যা আপনার? আমাকে চিমটি কাটলেন কেন? জ্যাকসনের কোনো ভাবান্তর হলো না। লিসার পাশে বসতে বসতে হাই তুলে বলল, তোমার যেমন বাচ্চাদের চিমটি কেটে কান্না করাতে ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে। তো বাচ্চাদের চিমটি কাটেন, আমাকে কেন কাটলেন? কারণ তুমি নিজেই বড় বাচ্চা। জিমিন ফোঁস করে উঠে। জ্যাকসন দাঁত বের করে হাসতে থাকে। সেই হাসিতে জিমিনের গা জ্বালা করে। জিমিন তেড়ে গিয়ে জ্যাকসনের চুল টেনে ধরে। আকস্মিক হামলায় লিসা আর জ্যাকসন দুজনেই চমকে ওঠে। জ্যাকসন ব্যথায় আর্তনাদ করতে থাকে। লিসা দ্রুত জিমিনকে ছাড়িয়ে দূরে সরিয়ে ধমক দেয়। জিমিন গাল ফুলিয়ে তাকায় লিসার দিকে। লিসার আগে গলায় জিজ্ঞেস করে, এগুলো কি ধরনের অভদ্রতা জিমিন? জ্যাকসন ভাইয়া তোর বড় না? জিমিন তখন বলল, উনি আমাকে বাচ্চা বললো কেন? আমি কি বাচ্চা? আমাকে যে চিমটি কাটলো ওটা দেখলে না তুমি? জিমিন হাত বগল দাবা করে রাগে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। জ্যাকসন পরিস্থিতি খারাপ দেখে প্যান্টের পকেট থেকে দুটো চকলেট বের করে জিমিনের সামনে দাঁড়ায়। ছোট্ট করে বলে, আচ্ছা তোমাকে আর বাচ্চা বলবো না, তুমি বড় হয়ে গেছো, সরি। জিমিন তাকায় না জ্যাকসনের দিকে। জ্যাকসন ঠোঁট চেপে হেসে চকলেট দুটো এগিয়ে দেয় জিমিনের দিকে। জিমিন আর চোখে চকলেট দেখে লাফিয়ে ওঠে। ব্যস্তভাবে নিতে গেলেও নেয় না। হাত গুটিয়ে বলে, চকলেট নিলে আবার বাচ্চা বলবেন না তো? জ্যাকসন শব্দ করে হেসে দেয়। দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় সে আর জিমিনকে বাচ্চা বলবে না। জিমিন খুশিতে গদগদ হয়ে চকলেট নিয়ে ছুটে পালায়। ছুটতে ছুটতে সরি আর থ্যাঙ্কস দুটোই বলে। জ্যাকসন হাসে। লিসা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসে। জ্যাকসনের দিকে তাকিয়ে বলে, ওকে এত আশকারা দেন কেন আপনি? জ্যাকসন ভ্রু কুঁচকে বলে, না দেওয়ার কি আছে আপু, ছোট মানুষ, তাছাড়া ও একটু বেশি অবুঝ। লিসা তখন বলল, তবু ওকে আশকারা না দিয়ে ওর ভুলটা ধরিয়ে দিবেন। ও অবুঝ হলেও ওর বয়সটা কিন্তু অবুঝ নয়। জ্যাকসন মাথা নাড়ায়, চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। লিসা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে জানালায় গিয়ে দাঁড়ায়। নিচে তাকিয়ে দেখে রাধুনির সাথে কথা বলতে ব্যস্ত জাংকুক আর সুগা। এক পলক সুগার দিকে তাকিয়ে আবার নিজের ঘরের দরজার দিকে তাকায় লিসা। আনমনেই বলে ওঠে, ত্রিকোণমিতিক হয়ে যাচ্ছে না প্রেমটা? এই প্রেমের পরিণতিতে দুদিকের একদিকও যে সুখী হবে না।
জোহরের আজান হয়ে গেছে। ছোট বড় সবাই মসজিদের দিকে যাচ্ছে নামাজের উদ্দেশ্যে। সব কাজ সামলাতে সামলাতে জাঙ্কুকের দেরি হয়ে গেছে। কোনো রকমের দৌড়ে নিজের ঘরে এসে আগে গোসলখানায় ঢুকে পড়ে গোসলের জন্য। একটু বাদেই তেও আসে গোসলের জন্য। যেহেতু সকাল থেকে জাঙ্কুককে দেখেনি তে, তাই ধরেই নেয় জাঙ্কুক নামাজে চলে গেছে। ঘামে ভেজা গায়ে বসে থাকার চেয়ে আগে গোসল করে নিয়ে বিশ্রাম করার আশায় আলমারি থেকে কাপড় বের করে নিজেও ছোটে গোসলখানার দিকে। তে গোসলখানার দরজা বন্ধ দেখে ব্রু কুচকে নক করে দরজায়, জোরে ডেকে বলে, ভেতরে কে? জমিদার সাহেব। জাঙ্কুক তখন বলল, হ্যাঁ আমি। কিছু বলবে? আপনি এখনো নামাজে যাননি জমিদার সাহেব? সবাই তো চলে গেছে, কখন যাবেন? এই তো গোসল করেই যাব। তে গোসলখানার দরজায় হেলান দিয়ে দাঁড়ায়, জাঙ্কুককে জ্বালানোর জন্য বলে, গোসল তো আমিও করব, আসবো নাকি জমিদার সাহেব? জাঙ্কুক হতভম্ব হয়ে দরজার দিকে তাকায়। টের হয়েছেটা কি, এটা ভাবতেই তার মাথার তার কয়েকটা ছিঁড়ে গেল। ব্যস্ত গলায় জবাব দেয়, যদি সত্যি সত্যি দরজা খুলে দেই তখন ভাল লাগবে তো? জমিদার গিন্নি। তুই মুখ চেপে হাসে, জানে তার জমিদার সাহেব এই দরজা গোসলের শেষের আগে খুলবে না। তের জবাবের আগে জাঙ্কুক আবারও বলে, আমাকে না জ্বালিয়ে চুপচাপ গিয়ে বিশ্রাম নাও মেয়ে। তে যায় না, কোনো শব্দও করে না, চুপ করে দাঁড়িয়ে থাকে নিজ জায়গায়। জাঙ্কুকের গোসল শেষে হুট করে যখন দরজা খুলে দেয় জাঙ্কুক, তখন তে উল্টে পড়ে যেতে নিয়েও কোনো রকম নিজেকে সামলায়। জাঙ্কুক ব্রু কুচকে বলে, তুমি যাওনি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? কচু করছিলাম। একটু শব্দ করে দরজা খোলা যায়নি? এখনই তো আমার কোমর ভেঙে যেত। ঠিকই হতো। জমিদার সাহেব। কি জমিদার সাহেব? কিছু না, নামাজে যান আপনি। তে ধাক্কা দিয়ে জাঙ্কুককে বের করে দেয়, ঠাস করে দরজা আটকে দেয় জাঙ্কুকের মুখের উপর। জাঙ্কুক চোখ বড় বড় করে তাকিয়ে বলে, বেয়াদব বউ। তে গোসল সেরে এসে জাঙ্কুককে আর খুঁজে পায় না, নিজেই আনমনে হাসে। চুল আঁচড়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুখ দিয়ে চয়ের মতো উচ্চারণ করে, আফসোসের সুরে বলে, তের এত তেজ কাঠিন্যতা জমিদার সাহেবের কাছে ফিকে পড়ে যায়। ও জমিদার সাহেব, আপনার মাঝে এত কিসের অনুভূতি? কথাটা বলে নিজেই হাসে তে। খোলা চুলেই মাথায় আঁচল টেনে নিয়ে ঘর থেকে বের হয়। পুরো বাড়িতে মেহমানরা যে যার ঘরে আছে আপাতত। নিচে, ছাদে, বাগানে, পুকুর পাড় সব জায়গাতেই মানুষ গিজ গিজ করছে। তে চারিদিকে একবার নজর বুলিয়ে জিনের ঘরের দিকে হাঁটা লাগায়। আশেপাশে তেমন কেউ নেই। ঘরের সামনে এসে নক করার আগেই কানে আসে জিন আর অন্য একজন মহিলার কণ্ঠ। তে ঘরের মাঝে না গিয়ে কান খাড়া করে দরজা ঘেঁষে দাঁড়ায়। স্পষ্ট শুনতে পায় অপরিচিত মহিলাটি বলছে, এতগুলো বছর হয়ে গেল অথচ তোর তো প্রতিশোধের কিছুই হলো না জিন। তুই স্বামীর মায়ায় পড়ে গেছিস। নামজুন কত কিছু করেছে, সব ভুলে গেছিস? নামজুন যে আমাদের বাবা মাকেও মেরে ফেলতে দুবার ভাবিনি, এটাও কি ভুলে গেছিস তুই? তোর শিরা উপশিরা কেঁপে ওঠে। জিনের বাবা মাকে নামজুন মেরেছে? কি থেকে কি হয়েছে, কিভাবে কি হয়েছে সবটা ভাবতেই তোর মাথা ঘুরিয়েও যায়। তার ভাবনার মাঝেই জিনের শান্ত কণ্ঠ ভেসে আসে, ভুলেও যায়নি, প্রতিশোধের নেশাও ছাড়েনি। কতদিন তো গিয়েছিলাম ওই নামজনকে মারতে, কিন্তু বরাবরই ধরা পড়ে গেছি, সাথে ভয়ঙ্কর শাস্তিও পেয়েছি। ওকে কতবার বলেছি আমাকে মেরে ফেলতে, কিন্তু না, ও না আমাকে মেরে আমাকে দিনের পর দিন শুধু মৃত্যুতুল্য শাস্তি দিয়ে গেছে। ভেবেছিলাম আমি বোধহয় ওকে শাস্তি দেওয়ার আক্ষেপ নিয়েই মরবো, কিন্তু এই সময় এসে এভাবে সবটা পাল্টে যাবে ভাবিনি বুবু। নামজন ভাবে আমি সব ভুলে গেছি, কিন্তু আমার মনের আগুন এখনো প্রথম দিনের মতো দাউ দাউ করে জ্বলছে। মহিলাটি তখন বলল, এতদিনে কি করবি তুই? আমি কিছুই করব না, যা করার তে করবে। আমি শুধু দেখব আর তে নামক আগুনে একটু ঘি ঢেলে পাশে থাকবো। তে এলোমেলো হয়ে যায়, মাথার মধ্যে প্রশ্নেরা জট পেকে যায়। হাজার হাজারটা প্রশ্নের ভিড়ে কিছুটা সন্দেহ জেগে ওঠে মনে। সেই জায়গায় না দাঁড়িয়ে দ্রুত সরে যায়। মনে মনে ঠিক করে এবার জিনের সাথে সামনাসামনি কথা হবে, অনেক কিছু এবার পরিষ্কারভাবে জানতে হবে তার। মেয়েরা সবাই নামাজ পড়েই লিসাকে তৈরি করতে বসে পড়ে। লাল শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে পুতুলের মতো বসিয়ে রাখে। হাত ভর্তি চুরির শব্দে পরিবেশ আরও আনন্দময় হয়ে উঠছে। লিসার সৌন্দর্য কোনো দিক থেকে কম না। জমিদার বাড়ির মেয়ে, সেও সৌন্দর্যের কমতি তারও নেই। বউ সাজে সেই সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে। তে লিসাকে সাজিয়ে দিয়ে সবার মাঝে বসিয়ে রেখে নিজেও গিয়ে সেজে আসে।
তার আর জাঙ্কুকের ম্যাচিং ড্রেস, দুজনেই খয়েরি রঙের শাড়ি আর পাঞ্জাবি পরেছে। জাঙ্কুক আগেই তৈরি হয়ে চলে গেছে নিচে সব কিছু সামলাতে। বিয়ের কাজ শুরু হওয়ার আগেই লিসার ডাক পড়ে নিচে। তে, ন্যান্সি, জিসো আর লিসার এক কাজিন মিলে লিসার মাথার উপরে বড় একটা ঘোমটা ধরে। লিসার মাথার ঘোমটাটা বড় করে টেনে দিয়ে সবাই নিচে নামতে শুরু করে। অন্যরকম খুশিতে পুরো বাড়ি মেতে থাকে। বেচারা জেহব ছটপট করতে থাকে লিসাকে দেখার জন্য, কিন্তু লিসার ঘোমটার আড়ালে মুখ দেখে হতাশ হয়। বেশ জমিদারি পদ্ধতিতেই পুরো বিয়ে সম্পন্ন হয়। তিন কবুল বলার সময় জেহব আর লিসা সবার অগোচরে একে অন্যের হাত শক্ত করে ধরেছিল, যেন এই হাত ধরা থেকেই নতুন জীবনের সূচনা, আর এই হাত ধরেই আজীবন কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা। একে অন্যকে নিঃশব্দে সবসময় পাশে থাকার কথা দেওয়া। তে দুজনেরই সমঝোতা চোখ ভরে দেখে নিল। মিনিট কয়েক বাদেই জাঙ্কুক তার পাশাপাশি দাঁড়ায়। তে চমৎকার হেসে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ভ্রু কুঁচকে নিচু স্বরে বলে, হাসছো কেন জমিদার গিন্নি? তে জবাব না দিয়ে এক হাতে শক্ত করে জাঙ্কুকের হাত ধরে মাথা এলিয়ে দেয় জাঙ্কুকের বাহুতে। ঠোঁটের হাসি ধরে রেখে জেহব আর লিসার দিকে তাকায়। জাঙ্কুক বেশ অবাক হলেও নিজেকে সামলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বিয়ে শেষে জেহব আর লিসার সামনে আয়না ধরা হয়। লিসার ঘোমটা তুলে দিতেই লিসার মুখ ভেসে ওঠে আয়নার সামনে। জেহব হাঁ করে তাকিয়ে দেখে আনমনে মাশাআল্লাহ বলে ওঠে। সবাই হই হই করে ওঠে। লিসার আর জেহবের কাজিনরা সবাই একসাথে জিজ্ঞেস করে, আয়নায় কি দেখো জেহব ভাই? জেহব হেসে বলে, আমার প্রিয়তমা, আমার চাঁদ। সবাই হই হুল্লোড় শুরু করে। বিয়ের সব কাজ শেষে জাঙ্কুক যখন চলে যেতে নেয় তখন তে টেনে ধরে জাঙ্কুককে। জাঙ্কুক পিছু তাকাতেই তে ঠোঁট চেপে হেসে বলে, আরও একবার বিয়ে করবেন না জমিদার সাহেব? জাঙ্কুক মুখের গম্ভীর ভাব সরিয়ে 2 কদম এগিয়ে আসে। গলা পরিষ্কার করে বলে, সত্যি করব বিয়ে? তে দুষ্টামি করে বলে, হ্যাঁ। সাথে সাথে জাঙ্কুক কাজী সাহেবকে ডাকতে নেয়। তে হুড়মুড় করে কোনো রকমের জাঙ্কুকের মুখ চেপে ধরে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে জাঙ্কুকের মুখপানে। আশেপাশে নজর বুলিয়ে চাপা স্বরে বলে, পাগল নাকি জমিদার সাহেব? আপনি নিজের কাজে যান জলদি। জাঙ্কুক তের হাত সরিয়ে দেয় মুখ থেকে। ইনোসেন্ট ফেস নিয়ে বলে, ও মা, তুমি না বললে আরেকবার বিয়ে করব? তে কটমট করে তাকায় জাঙ্কুকের দিকে। কিছু না বলে গট গট করে চলে যায় জাঙ্কুকের সামনে থেকে। জাঙ্কুক তের রেগে যাওয়া দেখে ফিক করে হেসে দেয়। তে দূরে গিয়ে ঠিকই পিছু ফিরে সবটা দেখে, নিজেও আনমনে হাসে। সবার খাওয়া দাওয়া শেষে তে নিজের ঘরে এসে শরীর এলিয়ে দেয়। তের পিছু পিছু জিসোও আসে। তের পাশে নিজেও শুয়ে পড়ে। দুজনে অনেকক্ষণ চুপ করে শুয়ে থাকে। জিসো তের মুখের দিকে তাকায়। তে এভাবে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে জিসো, কিছু বলবি? জিসো অদ্ভুত কণ্ঠে বলে, তোর চোখ মুখের পরিবর্তন দেখছি। ভালোবাসা আসলে মানুষের মাঝে সত্যি অনেক পরিবর্তন আনে, তাই না তে? তে বুঝতে না পেরে ভ্রু কুচকায়। জিসো হেসে শুয়ে থাকা অবস্থাতেই এক হাত তের গালের উপর রেখে কাঁপা কাঁপা গলায় বলে, ভালোবেসে ফেলেছিস জমিদার সাহেবকে? তে কোনো জবাব দেয় না। জিসো হাত সরিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। উপরে সিলিং এর দিকে তাকিয়ে বলে, এরকমটা কথা ছিল না রে তে। তুই বলেছিলি তুই জমিদারকে ভালোবাসবি না কখনোই, অথচ নিজেই নিজের কথা ভেঙে নিজের মন ভাঙার দায়িত্ব কেন নিলি? জমিদার সাহেব তোকে ভালোবাসে না, নিজের স্বার্থে তোকে ব্যবহার করছে শুধু। তোর প্রতিশোধ সম্পর্কে সে জানে সব কিছু। তুই বোকার মতো জমিদার সাহেবকে কেন ভালোবেসে ফেললি তে? জিসোর কথার পিঠে কোনো কথা বলে না তে, তবে হুট করেই যেন মনে অশান্তির ঝড় বইতে থাকে তার। পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে নিজেও সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তাকে নিঃস্বার্থে ব্যবহার করছে, বিষয়টা মানতে পারে না তে। নিজেকে প্রথমে স্বাভাবিক করার চেষ্টা করে জিসোর দিকে তাকায়। শান্ত গলায় বলে, তোকে কে বলল জমিদার সাহেব আমাকে নিঃস্বার্থে ব্যবহার করছে শুধু? ওনার কি লাভ এতে? জিসো হেসে উঠে শোয়া থেকে উঠে বসে তের দিকে তাকিয়ে হাসতে থাকে, যেন জিসোর হাসি তাকে তাচ্ছিল্য করছে। তে শুধু তাকিয়ে থাকে, কিছু বলে না। জিসো হাসি থামিয়ে বলে, তুই এত বোকা কবে হলিতে? ভালোবেসে বোকা হয়ে গেলি নাকি আগে থেকেই বোকা ছিলি? তে এবারও কিছুই বলে না, শান্ত দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। জিসো দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই এ বাড়িতে কেন এসেছিলি এটা কি ভুলে গেছিস তে? জীবন জাঙ্কুক যদি দোষী হয় তাহলে তোকে ভালোবাসায় জড়িয়ে তার কোন স্বার্থ হাসিল হবে এটাও কি বুঝছিস না?
তুই তো এতটাও অবুঝ না। তে থম মেরে থাকে। তার মস্তিষ্ক ঠিকই ধরতে পেরেছে বিষয়টা, কিন্তু মানতে পারছে না। যিশু চুপ করে যায়। তে কোনো মতে বলে, জমিদার সাহেব অমর না যিশু। জমিদার সাহেব নিজেও বিশ্বাসঘাতকতা ঘৃণা করে, সেখানে আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করবে? তোর কোথাও ভুল হচ্ছে যিশু। যিশু তখন বলল, ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস তে। তোকে কিছু বলেও কোনো লাভ নেই। যেদিন মন ভাঙবে ওই দিনই তুই সবটা বুঝতে পারবি। তুই কিভাবে জানলি জমিদার সাহেব আমাকে ঠকাচ্ছে? যিশু অদ্ভুতভাবে হাসে, অদ্ভুত কণ্ঠেই বলে, বিয়ের দিন জীবন কাই বলেছিল সবটাই। ওরা ওপরে ওপরে যা দেখায় ভিতরে ভিতরে তেমন না। আমরা যতটুকু জানি ওরা তার চেয়েও বেশি রহস্যময়। ওরা বাহিরে যতটা অমিল দেখায়, ভেতরে ভেতরে ভাই ভাইয়ে ততটাই মিল। ওরা সব একসাথে মিলে আছে। তে তে চট করে উঠে বসে, ক্ষিপ্ত গলায় বলে, তুই ওই জানোয়ারটাকে বিশ্বাস করছিস কেমন করে? তোর কান ভাঙিয়েছে আমাদের মাঝে ঝামেলা বাঁধানোর জন্য। যিশু তখন বলল, এটা আমিও ভেবেছিলাম, কিন্তু সময় এলে হয়তো তুই নিজেও সবটা বুঝে যাবি। তে তে বুঝে ওঠে না কিছু, কে সত্যি আর কে মিথ্যা। এটাই তার মাথার মধ্যে জট পাকিয়ে দেয়। যিশু বিছানা ছেড়ে উঠে নিজের শাড়ি ঠিক করে বের হয়ে যায় ঘর থেকে।